আসসালামু আলাইকুম, সবার কি খবর? কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? ভালো ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা পড়তেছিলাম যে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় নিউটনের বলবিদ্যা। আগের ক্লাসে তো অনেক কিছুই বুঝাই দেওয়া হয়েছে বা অনেক কিছুই পড়ানো হয়েছে। জাস্ট বেসিক দিয়ে শুরু করছিলাম, তেমন কিছুই না। আজকে থেকে একটু ডিপলি আমরা পড়াশোনার চেষ্টা করব, কারণ নিউটনের বলবিদ্যা আহ, অন্যান্য যে অধ্যায়গুলো আছে তার থেকে একটু কঠিন। আমরা তেমন বেশি কিছু শেষও করি নাই। অন্যান্য অধ্যায় যদি চিন্তা করি, অন্যান্য অধ্যায়ের গতিবিদ্যার উপর কিছু পরীক্ষা নেওয়া দরকার ছিল আপনাদের, সেটা তো আর নেওয়া হয় নাই। ইনশাল্লাহ নিব, কোনো একদিন নিব। আচ্ছা, নিউটনিয়ান এই বলবিদ্যা এখানে ভাই অ্যাসাইনমেন্টটাও তো এই ভাই, এটা তো পাই নাই, পিডিএফটা। বইয়ের পিডিএফ না? জি ভাই, আপনি একটা দিতে চেয়েছিলেন হ্যাঁ। শাহজাহান তপন থেকে। আচ্ছা, আপনি মনে করে একটু ক্লাস শেষে, আমার সত্যি কথা মনে থাকে না, কারণ অনেক প্রেশারের মধ্যে থাকা থাকা হয়, যে ইউনিভার্সিটি ক্লাস থাকে, অনেক কিছু থাকে, যাই হোক প্রেশারে থাকি, মনে থাকে না কিছুই। ক্লাস শেষে আপনি একটা মেসেজ দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। যেমন মাঝে মাঝে এই যে জুবাইয়ের ক্লাস শেষে মেসেজ দিয়ে আমাকে মনে করে দেয় কিছু কাজের জন্য, তখন দেখা যায় যে ওই কাজটা করি। তো আপনিও আজকে ক্লাসটা শেষে আপনার যদি মনে থাকে তাহলে আপনি একটু আমাকে ফেসবুকে একটু আমাকে নক দিন, ওকে? ওকে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এখান থেকে অনেক কিছুই শেখার আছে, তার মধ্যে অনেক বেশি কিছুই আগাই নাই। যে মাত্রা বের করার নিয়মগুলা তো আপনাদের সবাই কি শিখাইছি, এটা আমরা যদি সূত্রগুলো জেনে থাকি তাহলে যে কোনো কিছুরই মাত্রা বের করতে পারবো, যদি আমরা সূত্র ভালো করে জানি। আচ্ছা, অন্য আহ, সংজ্ঞা টাইপের কিছু আমরা এখানে নিয়ে আলোচনা করব না। যেগুলো আলোচনার বিষয় সেগুলো তো বলছিলাম আর আগেই, যে একটু কঠিন টাইপের যেগুলো সেগুলো নিয়ে, যেমন এখানে বলের প্রকারভেদ, এগুলো নিয়ে কিছু বলা হয়েছিল, যে কোনটার কার থেকে কোনটা কত গুণ বেশি হইতে পারে। যেমন তাড়িৎ-চৌম্বক বল যেটা বা তড়িৎ চুম্বকীয় বল যেটা, এইটা আহ, এই তড়িৎ চুম্বকীয় যে এই যে এটা, ভাই এটা হলো 10⁻²। হ্যাঁ হ্যাঁ, 10⁻², যখন আমরা সবল নিউক্লিয় বলকে এক ধরবো তখন। আর এমনে উদাহরণস্বরূপ যদি বলি, যে দুটি প্রোটনের মধ্যাকার তড়িৎচৌম্বক বল, এদের মধ্যাকার মহাকর্ষ বলের চেয়ে, পেনটা বের করি, মহাকর্ষ বলের চেয়ে এই এইটা হচ্ছে 10⁻36 গুণ বেশি। মহাকর্ষ বলের চেয়েও 36, মানে দুটি প্রোটনের মধ্যকার তড়িৎচৌম্বক বল, এই দুটো প্রোটনের, একটা প্রোটন আর একটা প্রোটন, তো তাদের মধ্যাকার যে শক্তিটা, সেটা মহাকর্ষ বলের চেয়েও এত গুণ বেশি। মহাকর্ষ বলের চেয়েও, মহাকর্ষ বলটা আমরা বলছিলাম যে এক যদি ধরি সবল নিউক্লিয়কে, মহাকর্ষ বলটা হবে কত? 10⁻⁹। কি আর 19, 12 দিছিলাম না নাকি, ভুলে গেছেন? 12 মনে হয় নাকি। কে বলতে পারবে কোনটা কত, মানগুলা কত, কে বলতে পারবে? গত ক্লাসে বলছিলাম। আচ্ছা কোনটা ভাইয়া? আচ্ছা, গত ক্লাসে কে কে ছিল? আচ্ছা, বলছিলাম এরকম যে সবল নিউক্লিয় বলের যদি এক ধরা হয়, যদি সবল নিউক্লিয় বলের মানটা আমরা যদি এক ধরি, তাহলে দুর্বল নিউক্লিয় বল হচ্ছে 10⁻12। হ্যাঁ, তো এগুলো লাস্ট ক্লাসের লেকচার আছে, সেগুলো থেকে একটু দেখে নেবেন। আর আজকে যেগুলো একটু পড়াবো সেগুলো হচ্ছে যে
আমরা পূরণ যে পার্টগুলো থাকে, যেমন পূরণ পার্ট বলতে আগে যেরকম ভাবে পড়াইতাম, তো ওগুলোতে অনেক কিছুই হালকা পাতলা বাংলা কথা মিসিং থাকতো। তো এখন থেকে একটু আমি শুরু করব যেভাবে, যে ধরা যাওয়ার চেষ্টা করবো। যেমন আমি যদি বলি যে নিউটনের গতিসূত্র কথা বলি, নিউটনের গতি হলো তিনটা, সরি, সূত্র হলো তিনটা। তিনটা সূত্রর 3 নম্বর সূত্রটা তো সবাই জানে, এটা না জানা কিছুই না। কিন্তু প্রথম আর দ্বিতীয় সূত্র বা কয়জনই বা জানে এই সব সূত্র সম্পর্কে? আপনারা কাজ করবেন, একটা আলাদা একটা প্যাড বলে, প্যাডই বলে না পেড বলে, আমি আসলে সঠিক হচ্ছে না, প্যাডই মনে হয় বলে, প্যাড বলে না, ওই যে ডাক্তাররা প্যাড ইউজ করে যে, যাই হোক, ওইটার মধ্যে আপনারা একটু লিখবেন যে ওই, প্যাড প্যাড। হ্যাঁ ওইগুলো, ওই রকম যদি 10 পৃষ্ঠা বা 15 পৃষ্ঠা প্যাড থাকে, ওইটা নিয়ে আপনারা বিভিন্ন কুলম্বের সূত্র, নিউটনের সূত্র, গ্যালিলিওর সূত্র, তারপরে অনেক ধরনের বইয়ের সব সূত্রগুলো বিবৃতি লিখবেন, তার নিচে সূত্রগুলো লিখবেন। তাহলে দেখা যাবে যে ওই সবগুলো সূত্র একটা প্যাডের মধ্যে থাকলে আপনারা যে কোনো সময়ই প্যাডটা খুললেই সূত্রটা বের করতে পারবেন। বইয়ে বইয়ে 600-700 পৃষ্ঠা খোলার থেকে প্যাডে একটা দুটো পৃষ্ঠা খুললেই কিন্তু সূত্রগুলো মাথায় চলে আসে। এটার কাজটা, আহ, আমি যদি বলি যে আপনারা নিউটনের 3টা সূত্র লিখবেন এভাবে, যে প্রথম সূত্র নিউটন বলছে এরকম যে বাহ্যিক বল প্রয়োগে বস্তুর অবস্থান পরিবর্তন, এই সেই নিয়ে কথা, যে চিরকাল স্থির থাকবে গতিশীল বস্তু কি সমান দ্রুতি চলতে থাকবে, এটা প্রথম সূত্র। এটা এইভাবে লিখবেন, লিখে তার কোনো এক্সপ্রেশন থাকলে, সূত্র ফর্মুলা থাকলে সেটাও লিখলেন। এগুলো লিখে রেখে একটা পেনের মধ্যে রেখে দিলে তো দেখা যাবে যে এই সূত্রগুলো যে কোনো জায়গায় সূত্রগুলো লাগে। ইংলিশে সাপোজ বাংলা লিখলেন, পাশে ইংলিশে লিখলেন, তাও আরো ভালো। তো প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটাকে ইংলিশে যদি বলতে চাই যে এভরি অ্যাকশন হ্যাজ ইংলিশ ইটস, লিখবো মানে ভাইয়া? ইংলিশে শিখলে ভালো, কারণ বাংলা বাংলা ভাষা কয়জনই বা জানে। আপনি এখন আমেরিকায় গিয়ে যদি বাংলা ভাষা বলেন, সেটা অনেকে নাও জানতে পারে। ইংলিশটা শেখাটা একটু জরুরি, ইউনিভার্সিটিতে গেলে, অনার্স লেভেলে গেলে এটা লাগবে। যাই হোক, তো নিউটনের গতিসূত্র থেকে অনেক কিছুই আমরা শিখতে পারবো। সেগুলোর মধ্যে একটা আছে জড়তা। জড়তাকে যদি আমরা আহ, সংজ্ঞায় আনতে চাই, তাহলে এটা আমরা 9-10-এ পড়ে আসছি, যে কোনো বস্তু যদি চিরকাল যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার প্রবণতা, তাই না? বা, আবার গতিশীল বস্তু চিরকাল হ্যাঁ, সমবেগে। এরকম আছে অনেক ধরনের জড়তা নিয়ে সংজ্ঞা আছে। তো এইগুলোর সংজ্ঞা ওরকম বলা কিছুই নেই, জাস্ট আমি মানে একটা বইয়ের প্রথম থেকে কি আছে সেগুলো আমি শুরু করতেছি, যে আমরা নিউটনের গতিসূত্র চিন্তা করলে সেখানে জড়তা আছে। হ্যাঁ, যেমন নিউটনের গতি ও সংক্রান্ত প্রতিপাদন কিছু কথা আছে, যে এই এই যে নিউটনের গতি সংক্রান্ত প্রতিপাদন, এগুলোর মধ্যে থাকে হলো প্রথম গতিসূত্র থাকে নিউটনের। হুম, আপনাদের ফার্স্ট ফিজিক্সের ফার্স্ট পেপার বইটা খুললে দেখতে পারবেন যে এরকম কিছু কথা বলে দেওয়া আছে। যেমন আমি যদি আহ, আপনাদের এটা হচ্ছে আমাদের অধ্যায়। এই অধ্যায়ে যদি আমি কিছু ফার্স্ট টু লাস্ট একটু ঘুরে ঘুরে দেখাতে চাই, অনেক কিছুই আছে আবার অনেক কিছু নাই। এখন এগুলো বিষয়ে বলা হয়েছে আপনাদের, এগুলো আপনারা জানেন, গতকালকে বলা হয়েছে এগুলো বিষয়ে। নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা আমরা যেটা জানি, যে
বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে করে। এগুলো মুখস্থ রাখবেন, ওই যে প্যাডের মধ্যে লিখে রাখবেন সবগুলো, যতগুলো সূত্র আছে। আপাতত নিউটন পাইছেন, নিউটনে লিখে রাখবেন, পরে হয় গ্যালিলিও থাকলে সেটা, তারপরে আরও অনেকের আইনস্টাইনের সূত্র আছে, আইনস্টাইনের ফর্মুলা আছে, এগুলো সব আস্তে আস্তে একটা প্যাডের মধ্যে লেখার চেষ্টা করবেন। মাত্রা বের করে কীভাবে সেটাও আমরা শিখছি। দ্বিতীয় সূত্র এটা তো বললাম একটু আগে। এখন আমার প্রতিপাদন হচ্ছে এই যে এটা হচ্ছে প্রতিপাদন। ভাই এটা কি বই ভাইয়া? এই বইটা হলো একটা কার বই, দাঁড়ান দেখতেছি। আমির হোসেন নাকি? আমির হোসেন না ইসাক স্যারের মনে হয়, আমির আমির হোসেনই হয়তো। আচ্ছা, বই কোনো ম্যান্ডেটরি না, আমার কাছে 2টা বই আছে, টোটাল 3টা বই আছে। এটা একটা বই যেটা দেখতেছেন, তারপরে আছে শাহজাহান তপন স্যারের বইটা আছে, আর আরেকটা আছে পুরান বই, ওইটা ভার্সিটির, ওইটা আপনারা বললে চিনবেন না। শাহজাহান তপন স্যারের বইটা রাখবেন, আমির হোসেনের বইটাও রাখতে পারেন। আচ্ছা, এইটার লেখকটা আমার জানা নাই সঠিক, মনে হয় না মিল পাবেন, যাই হোক। আচ্ছা, এখন পড়াই যাই। সেটা হচ্ছে যে প্রতিপাদন যদি চিন্তা করি, কোনো কিছু যদি প্রতিপাদন চাইলো, সাপোজ পরীক্ষায় প্রতিপাদন চাইলো, তো তাহলে কীভাবে কী করবেন? যেমন এখানে বললো যে এফ ইকুয়াল টু এম এ যে সমীকরণ প্রতিপাদন, সেটা ক্যালকুলাস পদ্ধতিতে বের করার জন্য প্রতিপাদন চাইলো সাপোজ। এখানে প্রথমে বলছে যে মনে করি কোনো একটি বস্তুর ভর। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে আপনাদের আমি যেমন বলতাম যে এগুলো একটু বাংলা পড়ে রাখবেন, আমার মনে হয় আপনারা পড়েন না, সে কারণে আমি চিন্তা করছি একটু দেরিও যদি হয়, দেরি হইলেও আমি আপনাদের এই বাংলা পড়াগুলো এখন থেকে পড়াই দিব। পড়াই দিলে একটা লাভ কি, যে আপনারা বাসায় আমি আপনাদের কাজ দিলে আপনারা করেন না, আমার যা মনে হয় সেটাই হয় বেশিরভাগ সময়, তো সেটা আর হবে না পরবর্তীতে। ঠিক আছে, দেখি এখন তাহলে এফ এম ইকুয়াল টু এম এ সমীকরণ প্রতিপাদন যেটা, এখানে মনে করি কোনো একটি বস্তুর ভর এম এবং এটি ভি নট সমবেগে চলছে। ভি নট মানে একটা এই আদিবেগ নিয়ে চলতেছে একটা বস্তু। ভি নটটা মানে হচ্ছে কি, যে সে একটা আদিবেগ নিয়ে চলতেছে, শেষ বেগ এখনো প্রাপ্ত হয় নাই, সে আদিবেগ নিয়ে চলতেছে। ধরি একটি ধ্রুব বল এফ এই বস্তুর উপর তার গতির দিকে টি সময় ধরে ক্রিয়া করলো, মানে একটা সময় সেটা ধরে ক্রিয়া করলো, ফলে বস্তুর বেগ পরিবর্তিত হয়ে ভি হলো, মানে টি সময় ধরে ক্রিয়া করার পরে বস্তুর বেগটা বলছে কি, যে পরিবর্তিত হয়ে, এই যে পরিবর্তিত হয়ে, তার মানে আগে ভি নট ছিল, পরে গিয়ে ভি হয়েছে, তার মানে শেষ বেগ হয়েছে। কাজে ভি বেগে গতিশীল বস্তুর ভরবেগ হচ্ছে পি ইকুয়াল টু এম বি। এটা 9-10 ছিল, যে আমরা এরকম পড়ছিলাম একটা ফর্মুলা। এই ফর্মুলাটা এখানে আছে কিনা জানি না। m1 প্লাস m2 u2 ইকুয়াল কি ছিল বলেন তো? হাসান জুবায়ের বলেন। ভাই আপনি যে লিখতেছেন আমি একটাও দেখতে পাচ্ছি না। আমি তো দেখতে পারতেছি। আমি তো দেখতে পাচ্ছি না ভাই। m1 প্লাস m2 এটা ছিল। জুবায়ের দেখা যায়? জি ভাইয়া। আপনার হাসান ভাই, আপনার নেটে আবার সমস্যা দেখা যাচ্ছে। ভাই, এইবার আসছে ভাই, এইবার। দেরিতে আসে আর কি, নেটে একটু প্রবলেম দেখা দিলে দেরিতে আসে। যেটা বলতেছিলাম যে বিবেগে গতিশীল বস্তুটির ভরবেগ, এখানে এফ ইকুয়াল টু এম এ সমীকরণ প্রতিপাদন যেটা, সেটা ক্যালকুলাস পদ্ধতিতে। আমরা ক্যালকুলাস মানে আমার এখানে ডিফারেন্সিয়েশনের চিন্তা আছে। পি ইকুয়াল টু এম বি, সেটা যদি ভরবেগের পরিবর্তনের হার চিন্তা করি, তাহলে পরিবর্তনের হার মানে সে একটা ছোট ক্ষুদ্র সময়ের ব্যবধান চিন্তা করা হবে। যে পরিবর্তনের হারকে সবসময় ডিপি বাই ডিটি দ্বারা বলা হয়। ডিপি বাই ডিটি
এটা দ্বারা প্রকাশ করা হয় পরিবর্তনের হার ডিপি বাই ডিটি, মানে হচ্ছে এই যে এটা ডিপি বাই ডিটি। এখন ডিপি বাই ডিটি এটা হচ্ছে হলো যে ডিপি বাই ডিটিটা আমার এটা কি ছিল যে কি বলে এটাকে, দ্বিতীয় সূত্রটা নিউটনের যে দ্বিতীয় সূত্র, সেই দ্বিতীয় সূত্রটা কি ছিল, এরকম ছিল যে পরিবর্তনের হার, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। আমরা দ্বিতীয় সূত্রটা একটু খেয়াল করি। ভরবেগের পরিবর্তনে তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। হ্যাঁ, ভরবেগের পরিবর্তনের হার, তার মানে ভরবেগ যেহেতু যে বস্তুটির ভরবেগের পরিবর্তনের হার, তার মানে এখন আচ্ছা, তো বস্তুটির ভরবেগের পরিবর্তনের হার, এখন আমাদের সূত্র এটা যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, বলের সমানুপাতিক, বলটা হলো এফ, ভরবেগের পরিবর্তনের হার। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আজকে অনেক লেটে আসছেন আপনি, অনেক পড়ানো ভাই হলো। আপনার সাথে আমার কথা আছে একটা। কি? ভাইয়া আমাদের চলতেছে এখনো ফিজিক্স পরীক্ষা, প্রশ্ন কিছু পারি না, অনেক ট্রাই করছি। কোন ফিজিক্স পরীক্ষা? সেকেন্ড ইয়ারে তো ইয়ার চেঞ্জ পরীক্ষা চলতেছে। আপনার কথা অনেক আটকে আসতেছে, এই ওনার কথা কেউ শুনতে বুঝতে পারতেছেন? না ভাইয়া, আমি মানে ভাইয়া ওনার ফিজিক্স পরীক্ষা চলতেছে আর কি। ফিজিক্স পরীক্ষা চলতেছে। আচ্ছা, পরীক্ষা কি দিয়ে আসছেন নাকি দিবেন এখন? পরীক্ষা দিয়েছি, দিব, কিন্তু অনেক ট্রাই করছি, এই জন্য আপনাকে বলতে কি সলভ সলভ করে দেওয়ার জন্য আপনি ওগুলো পরীক্ষা দিবেন 2 নম্বরে, এই চিন্তা করুন না। আমি একা করতেছি না, সবাই করতেছে। 2 নম্বরই করে যদি চিন্তা করেন তাহলে আপনাদের পড়ায় কি লাভ বলেন? ভাই, আপনি বলেন আমাদের স্যার কি বলছে, মানে বই খুললা দেখা পরীক্ষা দিবা, স্যার তো এটাই বলছে, তো আমি পরীক্ষা দিতে পারি। তারা তো বলছে কোন অধ্যায়ের উপর পরীক্ষা হইতেছে? পর্যায়ভিত্তিক, গতি, তরঙ্গ, ধর্ম, এটা আর জ্যামিতিক, এইটা মানে, আর চলতরিৎ। চলতরিৎ, সেটা তো অনেক। চলতরিৎ এখন পড়াইতেছে কেন আপনাদের? এটা ভাইয়া আমি সেকেন্ড ইয়ারে, তো আমার এত ইয়ার এই আপনি কি ইন্টার সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ার? সেকেন্ড ইয়ার। এই কারণেই তাহলে আপনি সেকেন্ড ইয়ার হয়ে তাহলে আপনি এত দেরিতে কেন এখানে আসছেন আবিষ্কারে? ভাইয়া আমি যে খুঁজি তো আমি কিনা গেছি, তো দেরিতে আসবো না। আমরা যেভাবে পড়াইতেছি সেটা তো ফার্স্ট ইয়ারের মতো পড়াইতেছি, সেকেন্ড ইয়ার এই কারণে তো বলি চলতরিৎ কেন এখন পড়াবে। আচ্ছা সমস্যা কি, তো আমি ফার্স্ট থেকে পড়তেছি। হ্যাঁ, সেটা ভালো, খারাপ না। আচ্ছা, এখন এখন আপনার গ্রিভেন্সটা কি সেটা বলেন, অভিযোগটা কি সেটা বলেন। ভাইয়া প্রশ্ন অনেক কঠিন, হ্যাঁ, আমাদের অনেক আমাদের ফ্রেন্ডরা অনেক আপনি মানে এই যে এখন কষ্ট করে মানে এখন এখন আপনার ফিজিক্স ক্লাসের মানে পরীক্ষার মাঝখানে আপনি মানে এখন এখানে আসছেন, এটাই তো পরীক্ষা। আসছি, ও, সলভ করতে আসছেন? যেটা পারি নাই। ও আচ্ছা, সলভ করার জন্য আলাদা। এখন এখন তো ক্লাস টাইম, আপনার সলভ করার। আপনি আমাকে, আমি কোশ্চেন দিই, পরে আপনি সলভ করে দেন। আচ্ছা, আপনি কাজ করেন, আপনি কোশ্চেনটা আমাদের আবিষ্কারের যে মেসেজ আছে সেখানে দিয়ে দেন, ওকে? এখনই দিয়ে দেন। ওইটা থাকুক, পরে ক্লাস শেষ হলে আমি আপনাকে হেল্প যতটা পারি হেল্প করে দিব, ওকে? ওকে ওকে, আচ্ছা, আপনি পাঠিয়ে দেন তাহলে, ঠিক আছে। আচ্ছা, যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রতিপাদন করতে বলছে এফ ইকুয়াল টু এম এ, এই সূত্রটা প্রতিপাদন করতে বলছে। এই সূত্রটা প্রতিপাদনের জন্য যা যা লাগবে সেটা হচ্ছে যে দ্বিতীয় সূত্রটা লাগবে, নিউটনের দ্বিতীয় সূত্রটা, সেটা হচ্ছে যে ভরবেগের পরিবর্তনের হার। এই যে ভরবেগের পরিবর্তনের হার, হার মানে হচ্ছে সময়ের যখন আমাদের হার কথা থাকবে তার মানে সেটা দ্বারা বোঝা যাচ্ছে যে আমার এখানে টি এর কোনো সম্পর্ক আছে, তার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই যে প্রযুক্ত বলটা এই বলের সমানুপাতিক, সেটাই এখানে লেখা হয়েছে, এই যে এই জায়গায় লেখা হয়েছে। এখন এর আগে অনেকবার বোঝানো হয়েছিল যে সমানুপাতিককে উঠাই দিলে একটা কনস্ট্যান্ট আসবে আর ইকুয়াল আসবে, সেটাই হয়েছে এখানে। দেখেন, সমানুপাতিকটা উঠাই দিচ্ছে, উঠাই যাওয়ার পরে একটা কনস্ট্যান্ট কে আসছে আর যা থাকার এখানে তাই হয়েছে। তারপরে কি করছে যে
কে আর ডি বাই ডিটি যা আছে তাই পি ইকুয়াল টু এমভি লিখছে কি কারণে আমরা এটা ভরবেগের যে সূত্র এটা এমভি এটা আমরা জানি পি ইকুয়াল টু এমভি লিখছে তারপরে সেখান থেকে কি করছে এখানে এফ তো এফ আছেই তারপরে কে এই এম সবগুলোকে নিয়ে আসছে ভি কে টি এর সাপেক্ষে রেখে দেওয়া হয়েছে কি কারণে কারণ ভরকে কখনো টি এর সাপেক্ষে ভাগ করা যায় না এম বাই টি ভরকে আমার টি এর সাপেক্ষে আমি ভাগ করে কি করবো কি আসবে আপনার ভর 50 কেজি সময় দ্বারা ভাগ করতেছেন তাহলে আপনার কি আইব কোন আমার ভরকে কি সময় দিয়ে ভাগ করা যায় যায় না ভরকে সময় দিয়ে ভাগ করা যায় না আপনার বয়স আপনার ভর 50 কেজি 50 কেজিকে আমি 2 সেকেন্ড দ্বারা ভাগ করলাম তো 2 সেকেন্ডে ভাগ করলে কি আসবে 50 বাই 2 25 আপনি কি 25 কেজি 2 সেকেন্ডে আপনার 25 কেজি হয়েছে না ভাই এসব তো হ্যাঁ হয় না। সেটাই সেই কারণে ডিভি এর সাথে ডিটি রাখছে কারণ কি বেগের সাথে সময়ের সম্পর্ক আছে বেগের সাথে সময়ের সম্পর্ক কি ভি বাই টি কে কে ইকুয়াল টু ভি বাই টি এ ইকুয়াল টু ভি বাই টি না ত্বরণ সেটাই এখানে হয়েছে কে এম জি। এ এফ ইকুয়াল টু কে এম এ আমরা কি পেলাম তাহলে এফ ইকুয়াল টু কে এম এ পাইলাম এই যেটা এফ ইকুয়াল টু কে এম এ আবার কে এম এফ ইকুয়াল টু যে কে এম এ এই যে কে এম এ এটাকে এই কে আর ইকুয়াল কে আমরা আবার এফ সমানুপাতিক এম এ এটা লিখতে পারি বা আমরা কে কে যদি 1 ধরি তাহলে এফ ইকুয়াল টু এম ধরা যাবে সেই হিসেবে এই যে কে ইকুয়াল টু 1 ধরে এফ ইকুয়াল টু এম এ প্রতিপাদনটা হয়েছে তাহলে আমি এই জিনিসটা আবার রিক্যাপ করি এফ ইকুয়াল টু এম এ প্রতিপাদনের জন্য আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র লাগছে ওকে বুঝা গেছে এখন আমি যদি হ্যাঁ ভাই। আপনাদের এফ ইকুয়াল টু এম এর সমীকরণ প্রতিপাদন করতে বলি পারবেন জাস্ট সূত্রটা নিউটনের যে গতি সরি নিউটনের যে গতির তৃতীয় সূত্র আছে দ্বিতীয় মানে 2 নম্বর সূত্র সেই সূত্রটা ব্যবহার করে আমরা এই প্রতিপাদনটা করতে পারবো প্রতিপাদনটাতে আর কারো কোনো সমস্যা আছে জুবায়ের না হাসানের না, না। নাই ওকে জুবায়ের না ভাইয়া ক্লিয়ার। আচ্ছা তাহলে আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম আমি একটু রেকর্ডটা অফ করি ভাই এইখানে আবার ভাই পরীক্ষায় যাবে যাই হোক এখানে প্রতিপাদন সম্পর্কে যেটা বুঝতে পারলাম যে আমাদের ভাই আপনি কোথায় ভাই? হ্যাঁ বলেন ভাই আপনি কোথায় থাকেন? নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ নাম শুনছেন আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ ভাই শুনছি। আমার পাশের জেলা কি ভাই নারায়ণগঞ্জ? কার পাশের জেলায় আমার নরসিংদী। ও আপনার বাসা নরসিংদী জি ভাই। নরসিংদীর কোন জায়গায় নরসিংদী ভাইয়া ওই সরকারি কলেজ আছে না একটা, সরকারি কলেজ তো কত কলেজ ইয়ে আর কি আমি বলি নরসিংদী রেল স্টেশনের পাশেই ভাই আমাদের বাসা। ও আচ্ছা হ্যাঁ রিলেশনটা চিনি আচ্ছা নরসিংদী আমার থাকে আমার দাদির বোন থাকে সেখানে এটা হচ্ছে আপনার ওই যে লুকমান আছে না লুকমান জি জি মেয় লোকমান। মারা গেছে যে উনি কিন্তু জি ভাই। সৎ ছিল ওনাকে ওষ মারা হয়েছে জি ভাই মসজিদ থেকে বাইরে আসার মার করছে। হ্যাঁ তো উনার বাড়ির পাশের বাড়িটাই হলো আমার দাদির মানে নিজস্ব জায়গা আচ্ছা উনাদের বাড়িতে গেছিলেন কখন না আমাদের এখানে যাওয়া হয়নি ভাই। ও আচ্ছা আমরা আমাদের সাথে আমার ভালো থাকি তো সম্পর্ক। মেনলি চট্টগ্রাম, বছরে 2-1 বার যাই আর কি। ও আচ্ছা না লুকমান তারপরে ওনাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক যাই হোক ওগুলা এখন আমার আব্বু ছিল অনেক বছর নারায়ণগঞ্জে ছিল, আমার আব্বু ইয়েতে ওই স্কুলে না কলেজে জানি নারায়ণগঞ্জ থেকে পাস করছে। তাহলে যেখানে ছিলাম সেটা হচ্ছে যে মাঝে মাঝে একটু আউট টপিক কথা হয়ে যায় আর সমস্যা নাই এর ব্যাপার না তো এখান থেকে আমরা যেটা শিখলাম আচ্ছা এখন আমি যদি এটাকে কি বলে এটাকে এরকম যদি এখন আমি যদি বলি যে এফ ইকুয়াল টু এম এর প্রতিপাদন করার জন্য তাহলে আমি একটু ছোটখাটো সংক্ষেপে একটা যদি বলে দেই যে এফ ইকুয়াল টু এম এর প্রতিপাদনের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আচ্ছা এখানে ভেক্টর হবে
এম এর উপর কোনো ভেক্টর হবে না, কারণ ভর কোনো দিক এগুলা প্রকাশ করে না, কারণ ভর তো একটা ভরই। এখন আপনি আপনি যদি বলেন যে আমার পশ্চিম দিকে 30 কেজি ভর, পূর্ব দিকে 31 কেজি ভর, উত্তর দিকে, এরকম কি কখনো হয় ভর? হয় না কিন্তু, তাই না? তো ভরের উপর কোনো ভেক্টর হবে না। এফ ইকুয়াল টু এম এ প্রতিপাদন করতে চাইলে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় যে সূত্রটা সেটা হচ্ছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগ মানে ভর হচ্ছে এম আর বেগ হচ্ছে ভি, আর ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা। তাহলে ভর হচ্ছে এম, বেগ হচ্ছে ভি। ভর আর বেগ এর গুণফলই হচ্ছে ভরবেগ। তাহলে ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি বলছে? পরিবর্তনের হার হচ্ছে তা প্রযুক্ত বলে সমানুপাতিক। তার মানে ভরবেগের পরিবর্তনের হারটা কি হবে? তার উপর প্রযুক্ত হ্যাঁ সেটাই, তার উপর ভাইয়া রেকর্ডিংটা অন করছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং অন করে। প্রযুক্ত বলের সমানুপাতিক, তাহলে এই প্রযুক্ত বলের সমানুপাতিক দিই। তারপর এখান থেকে আপনারা প্রতিপাদন করে এফ ইকুয়াল টু এম এন আনলেন। একদম সহজ জিনিসটা, তাই না? একদম সহজ। ভাই শুধু ভাই এক করি ভাই পরীক্ষার সময় যদি এই শুধু এম এফ সমান এম এ এটা প্রতিপাদন করি তাহলে কি কোনো সমস্যা ভাই? শুধু শুধু এফ সমান সমান এম এ এখান থেকে এভাবে নিয়ে আসলেন, এটা বলতেছেন প্রতিপাদন নাকি? জি ভাই। না, আমি আপনার প্রতিপাদন যদি বলে যে এফ ইকুয়াল টু এম এ প্রতিপাদন করো বা নিউটনের দ্বিতীয় সূত্র প্রতিপাদন করো, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র প্রতিপাদন করার জন্য আপনাকে ডাইরেক্ট এইটাই আসতে হবে। এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র। বুঝতে পারছেন? সেটা তো ঠিক আছে ভাই, আমি যে একটা এর আগে যে একটা প্রশ্ন দিলেন না যে উপরে অনেক কিছু লেখা আছে, এর মধ্যে যদি আমি না লিখে শুধু এগুলো উম, যে এফ সমান এম এ প্রযুক্ত বল সমানুপাতিক এভাবে করি সেটা হবে? না, সেটা কি? মার্ক কেটে দিবে, অনেকখানি মার্ক কাটবে। চারে যদি থাকে তাহলে 3 মার্ক কেটে দিবে, 1 দিবে আপনাকে। আমি হলে তাই দিতাম। জি ভাই, লেখা লাগবে ভাই। হ্যাঁ অবশ্যই, অবশ্যই কিছু এলাবোরেট করে লিখতে হবে তো। বুঝতে পারছেন? জি হ্যাঁ, তাহলে এই বুঝতে পারছি। প্রতিবেদনটা আমরা এভাবেই শিখবো। তারপরে এখানে বসে বস্তুটির উপর, এটা যদি দেখি যে বস্তুটির উপর একটি বল প্রযুক্ত না হয়ে যদি এতগুলা বল প্রযুক্ত হয়, এন সংখ্যক বল। আমরা তো একটা নিয়ে চিন্তা করছি যে এফ ইকুয়াল টু এম এ, এখানে একটা বল, কিন্তু এখানে একটা বল না, এখানে আমাদের বলটা হচ্ছে অনেকগুলা, অনেকগুলা বল। এখানে অনেকগুলা বলের জন্য, তো এখানে এন সংখ্যক একটা যদি থাকে বল, তার মানে এন সংখ্যক মানে এখানে ইনফিনিটি টাইপের এরকম থাকলো, তখন সেই বলগুলোকে একত্রে এটা বলা যেতে পারে, যোগফলগুলো হচ্ছে সামেশন অফ এফ। সামেশন যে সবগুলোর যোগফল, এটা তো জানি আমরা, তাই না? সামেশন অফ এফ জি যদি ভাই। বলি, এফ এর কতিপয় কিছুর, এফ অফ এক্স, এফ অফ ওয়াই, এরকম এফ অফ জেড বা এফ ওয়ান, এফ টু, এফ3, এগুলোর যোগফলকে এফ ওয়ান একটা জানা ছিল ভাই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন। এখানে আছে যে ভাই এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ থ্রি, ভাই এখানে আমি এফ টুটাও কি এভাবে বের করবো না হুম, এফ টুটা বের করতে এই যে এফ2 ইকুয়াল টু ma2, এভাবে এভাবে বের করবেন ও সবগুলো একইভাবে। এফ1 ইকুয়াল টু ma1, এভাবে বের করবেন, বা m1a1, f1 ইকুয়াল টু m1a1, কারণ আমার সবার ভর তো সেম নাও হইতে পারে। m1a1, f1 ইকুয়াল টু f2 ইকুয়াল টু m2a2, এভাবে বের করলেন। তাহলে আপনার সবগুলো একসাথে যোগ করলে সেটা সামেশন অফ এফ, একই কথা। সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, বুঝতে পারছি ভাই। মানে নিউটনের দ্বিতীয় সূত্র হলো কি, যে অনেকগুলো যদি থাকে বল, প্রযুক্ত বল যদি অনেকগুলো থাকে, অনেকগুলোকে বলা হয় সামেশন অফ এফ। অনেকগুলো যদি থাকে সেটাও এফ ইকুয়াল টু এম এ, আবার সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, একই কথা। তাহলে এখানে ত্বরণের, জি ভাই, ঘন প্রশ্ন আছে মানে বেশি ভাই, হ্যাঁ ঘন নাম্বারে বুঝলাম না কি বললেন। এটা প্রতিবেদনটা মনে হয় ঘন নাম্বার বেশিরভাগ আছে ভাই। হ্যাঁ, প্রতিবেদনগুলো মূলত প্রয়োগে বেশিরভাগ সময় আসে। আর প্রতিবেদন ব্যাখ্যা করো বা এরকম কিছু বললে সেটা উচ্চতর দক্ষতা আসে, সে কারণে এগুলো শিখে রাখাটা জরুরি। আমি যদি আজকে বলতাম যে হ্যাঁ নিউটনের প্রতিবেদন আপনারা শিখে রাখবেন, পড়ে রাখবেন, দেখা যেত কি জুব্বা ভাই পড়তো না হইলে, আপনি হয়তো বা একটু পড়তেন হইলে,
আর ওই দুটার কথা তো বাদই দিলাম, একটা তো আসতেই পারে না। যাই হোক, উম, এই কারণে একটু দেখা আবার পড়া দিতেছি। তারপরে তো দেখেন যে এখানে ত্বরণের দিক নিট বলের বরাবর। নিট বল এই কথাটার দ্বারা বোঝাইতেছে যে একটা নির্দিষ্ট দিকে আমার একটা বল প্রয়োগ করা হইতেছে। নিউটনের দ্বিতীয় সূত্রের সাহায্যে একক বলের সংজ্ঞা সেটা যে একক ভরের কোনো বস্তুর উপর একক ত্বরণ সৃষ্টি করতে যে প্রযুক্ত বল হয় তাকে একক বল বলে। একক ভরের এম কোনো বস্তুর উপর একক ত্বরণ এম এ সৃষ্টি করতে যে প্রযুক্ত বল এফ তাকে একক বল বলে, মানে এফ ইউনিট। একক মানে হচ্ছে ইউনিট। ইউনিট অফ এফ ইকুয়াল এম এ। বুঝতে পারছি? জি এটা দ্বারা ওকে একক বলের সূত্র হচ্ছে সংজ্ঞা হচ্ছে এটা। জি ভাইয়া। তাহলে সামনের দিকে এখানে একটু আপনারা চাইলে একটু এই এই টাইপের কিছু পড়াশোনা আছে, একটু দেখে রাখেন। এগুলো লব্ধির অঙ্ক, এগুলো তো গতিতেই সরি ভেক্টরই করানো হয়েছে অনেক কিছুই। আচ্ছা, অঙ্কগুলো এখানে এই বইটার মধ্যে অঙ্কগুলো আগে দিছে। আপনারা যদি শাহজাহান তপন স্যারের বইটা দেখেন তাহলে দেখবেন যে আগে ওরকম কিছুই নাই, জাস্ট প্রতিবেদনের পরে নিউটনের গতির তৃতীয় গতিসূত্র আর রৈখিক ভরবেগের নিত্যতা এই এই কথাটা নিয়ে একটা আছে শাহজাহান তপন স্যারের বইয়ের মধ্যে। তারপর এখানে নিউটনের গতিসূত্রগুলোর মধ্যে সম্পর্ক, হ্যাঁ এইগুলো যেগুলো পড়ছি এইগুলোর উপর অঙ্ক মনে হয় এগুলো। হ্যাঁ হ্যাঁ অঙ্ক ওইগুলোর মধ্যেই। কিন্তু আমি চাইতেছি যে অঙ্কগুলা দেখানোর আগে কিছু থিওরিগুলা শিখে রাখার জন্য, কারণ থিওরিগুলা শিখলে অঙ্কগুলা করতে পারবেন। এখানে যেমন এই যে এই প্রসঙ্গটা যেটা আছে যে নিউটনের এই যে গতিসূত্রগুলোর মধ্যে সম্পর্ক, নিউটনের গতিসূত্র তিনটার মধ্যে যে সম্পর্ক এটা নিয়ে এখানে কিছু আলোচনা আছে। এই তিনটা সূত্র, এই তিনটা এই তিনটা সূত্রগুলো আপনারা হাতে লিখে রাখবেন, মানে প্যাডের মধ্যে লিখে রাখবেন, বেটার হবে লিখে রাখাটা। যাই হোক, এখানে যেটা বলছে যে সম্পর্কটা এখানে বের করবে। সম্পর্কটা দেখেন কি করছে, যে গাণিতিকভাবে নিউটনের গতিসূত্রগুলোর মধ্যে নিম্নোক্ত উপায়ে পারস্পরিক সম্পর্ক স্থাপন করা যায়, সেটা গাণিতিকভাবে। দ্বিতীয় সূত্র এবং প্রথম সূত্রের মধ্যে সম্পর্ক, খুবই ইম্পর্টেন্ট কথাগুলো। এগুলো ক্ষয় আসে খ নম্বরে, যে নিউটনের দ্বিতীয় সূত্র এবং প্রথম সূত্রের সম্পর্ক বা প্রথম সূত্রের প্রতিপাদন একই কথা। প্রথম সূত্রের প্রতিপাদন আর প্রথম সূত্রের সম্পর্ক একই কথা। তো নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে ভরবেগের প্রযুক্ত হার প্রযুক্ত সমানুপাতি, সেটা হচ্ছে যে F = ma, এটা জানি আমরা, এটা একটা সম্পর্ক। তারপরে এই যে এম ভি, আচ্ছা কিভাবে আসলো এটা দেখেন, এম এ এটাকে লেখা যায় কি বি মাইনাস ইউ/টি, এটা লেখা যায় আমরা জানি। সেটাই আসছে, এটা b-v0/t, ইউটা হচ্ছে b0। এই জিনিসটা আসছে যে দ্বিতীয় সূত্র এবং প্রথম সূত্রের মধ্যে সম্পর্ক। প্রথম সূত্রটা কি বলছে সেটা আগে দেখি। বাইরে থেকে প্রযুক্ত বল দিয়ে অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় চলতে থাকবে। তাহলে দেখেন এই জায়গাটার মধ্যে এই পর্যন্ত হচ্ছে দ্বিতীয় সূত্র, এই পর্যন্ত দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা হচ্ছে F = ma, যেখানে F প্রযুক্ত বল, এ ত্বরণ, এগুলার সবগুলার নোটেশন দিয়ে দিছে। বাইরে থেকে বল প্রযুক্ত না হলে Fটা হবে 0। আমার বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয়, আমার তো স্বাভাবিক, আমি যদি সামনে একটা গাড়ি রেখে দেই, সেই গাড়ি চুপ করে দাঁড়ায় আছে, গাড়িকে আমি যদি ঠেলার বাইরে থেকে আমি প্রেসার না দেই, ফোর্স না দেই বাইরে থেকে, এই দেখেন কথাটা চিন্তা করেন, বাইরে থেকে ফোর্স দিব, এই যে বাইরে থেকে ফোর্স দিব কথাটা আসছে, তার মানে বাইরে থেকে আমি বল দিব। এখন আমি বাইরে থেকে যদি বল নাই দেই তাহলে সেই বলটা হবে 0। সেটাই এখানে হয়েছে, যে স্থির বস্তু যদি স্থির থাকে, যে স্থির বস্তু F = 0, তাহলে F = যদি 0 হয়, আমার আমার গাড়িটা এখানে একটা গাড়ি, এই একটা গাড়ি, কি গাড়ি জাগতাছে কে জানে, এই একটা গাড়ি,
এই গাড়িটা আমি এখান থেকে ধাক্কা দিলাম না, কোনো ধাক্কা দিলাম না, সে স্থির থাকলো, তার নিজের অবস্থানে সে স্থির থাকলো। স্থির যখন, তাহলে অবশ্যই তার কোনো বেগের কোনো পরিবর্তন হইতেছে না, তাই না? বেগের কি কোনো পরিবর্তন জি হইতেছে? ভাই। বেগের কোনো পরিবর্তন হইতেছে না, তার মানে ভি মাইনাস ভি থাকবে, আদি বেগ ভি নট মাইনাস ভি নটই হবে, আদি বেগ যা শেষ বেগও তাই থাকবে, কারণ আমার এখানে তো বেগের কোনো পরিবর্তনই হইতেছে না, আদি বেগ যা থাকবে শেষ বেগও তাই থাকবে। তাহলে ভি নট ভি বাই টি যদি চিন্তা করি, উপরে হবে 0/t, 0/t মানে হচ্ছে 0, তার মানে আমার এ হচ্ছে কি 0। এই যে 0, এটা এখান থেকেই আসছে। এটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই, জি। বোঝার কথা, কারণ আমার বেগের কোনো পরিবর্তন হইতেছে না। এর সূত্রে আমরা জানি a = b - u/t বা b - v0/t, যেখানে v আর v0 টাই সেম, স্থির অবস্থায় আছে, সেই কারণে আমার এটা হচ্ছে 0। a যদি 0 হয়ে যায়, আমার এই বেচারাটা 0 হয়ে গেছে। তাহলে a 0 আছে, এর সাথে m গুণ আছে, তার মানে কি এটাও 0, তখন কি f টা 0 হয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে আমার বাইরে থেকে যদি আমি বল প্রযুক্ত না করি, সেখানে আমার এটা হয়ে যাবে 0। m কি 0 হওয়ার চান্স আছে কখনো? সাপোজ এম কে যদি আমি জিরোর সাথে গুণ করে তাহলে তো জিরো হয়ে যাবে। মানে আমি যদি বলি শুধু m, যেমন f টা হচ্ছে আমার 0, f 0 হইলে কোন মানের জন্য f টা 0 হইতে পারে? m এর জন্য 0 হইতে পারে, না a এর জন্য 0 হইতে পারে? কোনটার জন্য এর বেশি? জন্য m এর জন্য না কেন? এম এর সাথে যত জিরো জিরো গুণ করা হয় তাহলে তো ভাইয়া জিরো হয়। m এর সাথে 0 গুণ করলে 0 হবে, ঠিক আছে, কিন্তু 0টা কার? আমি m এর সাথে যে 0 গুণ করব, 0টা কার মূলত? আমার সাপোজ মনে করেন আমার a এর মান আছে 1, আমার f = 0, তাহলে কি m টা অবশ্যই এখানে 0 চিন্তা করা হয়েছে। m টা যদি 0 হয়, সেই কারণে আমার বলটাও 0 হবে। দুইটার সাথে দুইটার গুণফল হচ্ছে f, তাদের মধ্যে দুজনের মধ্যে যে কোনো একজন 0 হলে তো f 0, তাই না? জি ভাই। নাকি বুঝেন নাই কথা? f = ma, f = ma, এই যে f = উপরে লিখতেছি ma, f টা যখন 0 হবে, f টা 0 মানে আমার এদের দুজনের যে কোনো একজনের মান অবশ্যই 0। আমি এখানে লিখলাম f = 0, তাহলে f = 0 হয়ে গেছে কি কারণে? আমি এটা সমাধান করছি, f = m এর সমাধান করছি। এটা যখন সমাধান করছি তখন দেখতেছি যে f = 0। তাহলে 0টা আসলো কেন? 0টা আসলে এই কারণেই যে এদের m আর a দুজনের মধ্যে যে কোনো একজনের মান 0, হয় m 0 না হয় a 0, তাই তো? জি ভাই। তাহলে mটা কি 0 হইতে পারে? mটা কি 0 হইতে পারে কখনো? না ভাই। কেন? কে বলতে পারবে কেন m 0 হইতে পারে না? ভাইয়া আমি তো ভাইয়া বর। রাইট, জুব্বা ভাই, রাইট। m ভর, কারো ভর কি 0 হয়? না ভাইয়া। সেটাই তো, ভর আমার কখনো 0 থাকবে না, ভরের সবসময় মান থাকবে 0 হবে ত্বরণের, কারণ আমার বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। সেই কারণে এখানে শুধু f = 0 হওয়ার কারণে a 0 দিছে, m 0 দেয় নাই, কারণ m এর মান আছে, মাস্ট বি মান আছে। যেখানে আমার প্রোটনের ভর বইলা দেয় যে আমার একটা ইলেকট্রনের ভর, হ্যাঁ, তারপর হচ্ছে প্রোটনের ভর যে 9 পয়েন্ট সামথিং, তারপর নিউটনের ভরটা কেন্দ্রমুখী, খুবই ধরে। এই ভর যখন তাদের এত ছোট জিনিসে যখন ভর থাকবে, তখন ভর আমার কখনো 0 হওয়ার চান্স নাই। সো এই কারণে আমার এমটা কখনোই 0 হবে না। এটা বলতে পারলেন না হাসান ভাই? একটু মাথা খাটালি হইতো, ভর থাকার কারণে না কখনো, ভাইয়া, বলতে পারবো না। হ্যাঁ, তাই বলা যায় বাহ্যিক বলের। আচ্ছা, তাহলে এই যে কথাটা, এই যে 0 হয়েছে, যে এটা হলো প্রথম সূত্র, আর এখানে যে তারা প্রমাণ করে আসছে এটা দ্বিতীয় সূত্র।
কিন্তু বস্তুর ভর শূন্য হয় না, এই যে ভর, এই যে কথাটা লেখায় আছে। সুতরাং a equal to dv by dt, তাহলে এখানে a equal to dv by dt, a equal to যে dv by dt, এটা কত আগে থেকে বলে আসছি আপনাদের, পরীক্ষাও নিয়েছিলাম, কেউই করতে পারেন না, 8 পাইছিলেন অবশ্য একজনে, না 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 8 না, এটার জন্য কত ভুলে গেছে। a equal to dv by dt, তারপরে ত্বরণ v equal to ডিকিউ বাই ডিটি, ডিকিউ তে বাই ডিটি তে করছিলাম। এরকম এরকম পড়ছিলাম ভেক্টরে, একবার ডিফারেন্সিয়েশন করলে বেগ হয়, দুইবার ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ হয়। কোনো একটা সরণকে s equal to দেওয়া আছে t এর সাপেক্ষে 3t স্কয়ার প্লাস 5t সামথিং প্লাস 3, t এর সাপেক্ষে এরকম দেওয়া আছে, বললো এর ত্বরণ বের করো, তাহলে আমাকে এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। অঙ্কগুলো করাইছি, মনে আছে কিনা জানি না, তবে করাইছি আমি, এটা শিওর। না কেউ যদি না বুঝে থাকেন আবার বুঝে দেবো, তবে এক্সট্রা ক্লাসে, এখানে না। আচ্ছা, তারপরে সো এটা হচ্ছে দ্বিতীয় সূত্র প্রথম সূত্রের মধ্যে সম্পর্ক। তাহলে দ্বিতীয় সূত্র আর প্রথম সূত্র নিয়ে যদি কিছু বলা যায়, সেটা হচ্ছে যে ইকুয়াল টু ডিভি বাই ডিটি, অর্থাৎ বিটা হচ্ছে এখানে ধ্রুবক। তাই বলা যায় বাহ্যিক বলের ক্রিয়া না থাকলে বেগের কোনো পরিবর্তন হয় না, এই যে বেগের কোনো পরিবর্তন হয় না, তাহলে স্থির বস্তু স্থির আর গতিশীল বস্তু গতি কোনো পরিবর্তন হয় না। তাহলে বাহ্যিক বলের অনুপস্থিতিতে বস্তুকণার ভরবেগ সব সময় সমান বা ধ্রুব থাকে। এখানে সমান লেখাটা বোঝা যাচ্ছে না, সমান হবে, সমান বাই ধ্রুব থাকে। এগুলো হচ্ছে দ্বিতীয় সূত্র প্রথম সূত্রের মধ্যে সম্পর্ক, মনে রাখবেন। প্রথম সূত্র তৃতীয় সূত্রের মধ্যে সম্পর্ক, তৃতীয় সূত্রটা লিখবো আগে, লিখে প্রথম সূত্র বসায় দেব। যে আমার এখানে একটু দেখেন যে নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা জানি বাহ্যিক বল ক্রিয়া না করলে ভরবেগ ধ্রুব হয়, ভরবেগটা ধ্রুব থাকে বাহ্যিক বল ক্রিয়া না করলে। সে অনুসারে p ইকুয়াল টু mv ইকুয়াল টু ধ্রুবক, মানে একটা কনস্ট্যান্ট মান থাকবে, আগে যা ছিল পরে সেটাই, আগে নিচে সামনে সমান থাকবে। কারণ আমি গাড়িকে ঠেলতেছি না, তাহলে আমার বেগ তো কোনো পরিবর্তন হইতেছে না, আমার বেগের গাড়ি ওর গাড়ির জায়গায় আছে, আমি কোনো ফোর্স দিচ্ছি না, তখন এটার কোনো পরিবর্তন থাকবে না। সো ব্যবকলন মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, বা আরেকটা কি বাংলা নাম কি, ব্যবকলনের বাংলা নাম কি আরেকটা বলেন, কে জানেন ব্যবকলনের বাংলা নাম? হ্যাঁ, ব্যবকলন। ব্যবকলনের আরেকটা বাংলা নাম আছে, খুবই কমন, সবাই জানে। ভাই অন্তরীকরণ। হ্যাঁ, অন্তরীকরণ। তাহলে এখানে অন্তরীকরণ করতেছে বা ডিফারেন্সিয়েশন করতেছে, কাকে করতেছে? ভরবেগকে করতেছে সময়ের সাপেক্ষে। এই দেখেন পি কে টি এর সাপেক্ষে করতেছে সবসময়, তো কারণ আমরা তো দেখে আসছি যে এই যে ডিপি বাই ডিটি এগুলোকে ডিফারেন্সিয়েশন করে ফেলে। তারপরে এম ডিবি বাই ডিটি, এম তো আর টি টি এর সাপেক্ষে হয় না, ভি কে টি এর সাপেক্ষে করছে। তো এটা হচ্ছে যে প্রথম সূত্র থেকে আমরা এই ধারণাটা নিতে পারি, প্রথম সূত্র থেকে। আবার দুটি বস্তুর মধ্যে একটি বস্তু অপরটির বস্তু লব্ধি ভরবেগের পরিবর্তন, লব্ধির কথা বলছে, উপর বল প্রয়োগ করে তা তখন লব্ধি ভরবেগের পরিবর্তনের হারের মান সমান ও বিপরীত হয়। তাহলে এখানে একটা দেখেন, এটা হচ্ছে প্রথম একটা সিস্টেমের জন্য, প্রথম একটা সিস্টেম যে ডিপি ওয়ান বাই টি ডিটি একই সময়, এটা হচ্ছে দ্বিতীয় একটা সিস্টেম ডিপি টু বাই ডিটি। আচ্ছা, মাঝখানে মাইনাস এসেছে এই কারণে যে কথাটা বলছে যে মান সমান ও বিপরীত হয়, এটা মুখস্থের বিষয়। যে দুটি বস্তুর মধ্যে একটি বস্তু যখন অপরটির উপর বল প্রয়োগ করে, দুটি বস্তুর মধ্যে সাপোজ দুটি বস্তুর মধ্যে একটি বস্তু যখন অপরটির বল প্রয়োগ করে, একটা বস্তু মানে একটা গাড়ি খাড়া রয়েছে, এখান থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিছে, ধাক্কা দিল, তাহলে দেখা যায় দুটি বস্তুর মধ্যে একটি বস্তু যখন অপরটির উপর বল প্রয়োগ করে তখন লব্ধি ভরবেগের পরিবর্তন হারের মান সমান, তখন ভরবেগের পরিবর্তনের হারের মান সমান। ভরবেগের পরিবর্তন হচ্ছে ভর আর বেগের পরিবর্তন, তো ভরবেগের পরিবর্তন হচ্ছে একটা হচ্ছে আমার
m1 v1 আর একটা হচ্ছে m2 v2। ভরবেগটা হচ্ছে p, দুটো সিস্টেম থাকার কারণে p1 হচ্ছে m1 v1, আর দ্বিতীয় সিস্টেমের জন্য p2 হচ্ছে m2 v2। আচ্ছা m2 টা লিখি না এখানে, v2 m2 বা m2 v2 একই কথা, m2 v2। এটা হচ্ছে যে আপনার লব্ধি ভরবেগের পরিবর্তন। লব্ধি ভরবেগ বলতে উপর বল প্রয়োগ করে তখন লব্ধি ভরবেগ, সাপোজ এই একটা গাড়ি এখানে আছে, এখান দিয়ে গাড়িটা এখানে যাচ্ছে আর ও গাড়িটা এখানে যাচ্ছে, তো তাদের লব্ধিটা হচ্ছে এটা। তো লব্ধিটা বের করে কি হবে, এই দুটো যোগ করলে তো লব্ধিটা বের হয় যে r ইকুয়াল টু p প্লাস কিউ, r ইকুয়াল টু হচ্ছে p প্লাস কিউ। p প্লাস কিউ যদি হয়, আমি যদি এটাকে p1 ধরি এটাকে p2 ধরি, তাহলে r ইকুয়াল টু কি হবে, p1 প্লাস p2। p1 টাকে যদি রেখে দিই, p2 টাকে যদি এখানে নেই, তাহলে মাইনাস p2 বা p2 হবে না। আমি r টাকে আমি ধ্রুবক ধরলাম, ধ্রুবক 1 ধরলাম। ভাই বোঝা যাচ্ছে? এখন ক্লাস শেষ করে দেব, হ্যাঁ বোঝাচ্ছে। এখন ক্লাস শেষ করে দেব। দেখেন আবার বোঝাই একটু ক্লিয়ার করে। দুটো সিস্টেম, দুটো সিস্টেমের এটা হচ্ছে p1, এটা p2, এটা একটা লব্ধি। লব্ধি যদি ধ্রুবক চিন্তা করি, তাহলে লব্ধি জানে কি r সমান সমান p1 প্লাস p2। এটা হচ্ছে r সমান সমান, আমার r টা হচ্ছে ধ্রুবক, তাহলে p1 ইকুয়াল টু মাইনাস p2 লেখা যায়। লেখা যায় না, p1 ইকুয়াল টু মাইনাস p2। হ্যাঁ দেখা যাবে। এটা তো ধ্রুবক, আমি ধ্রুবকটাকে আমি 1 ধরলাম বা 0ই ধরলাম, সমস্যা কি, মান তো একই, 0 কিন্তু একটা ধ্রুবক। তাহলে এখান থেকে আমার এই মানটা পাওয়া যায়। 0টা ধরছি এই কারণে, কারণ স্থির অবস্থায় ছিল একজন, সেই হিসেবে ধরা হয়েছে। এত কঠিন চিন্তা না করে দেখেন এখানে একটু খেয়াল করেন। আচ্ছা আপনাদের কাছে যে বইটা আছে, কার কাছে কোন বইটা আছে প্রথম পত্র? ভাই ইসহাক স্যারের বই। আচ্ছা ইসাক স্যারের ওইটাই ভাই, মধ্যে রোশন, আর আমি রোশন ভাই ইসাক। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ ওটা ভালো বই, খারাপ না। ওটার মধ্যে কি প্রথম সূত্র তৃতীয় সূত্রের মধ্যে সম্পর্ক এগুলো আছে দেখেন তো। বই কি আছে ভাই। আমি পড়ানোর সময় কি বই খুলেন? ভাই খোলা আছে আচ্ছা এই বইটার সাথে মিলে আপনাদের বইটা? ভাই, মিলতেছে তো। মানুষ ভাই সূত্র তো এগুলো মিলে আর কি ভাই, মানে সূত্র মিলে, অনেকাংশ লেখাও মিলে, কথা কথা অতটা মিলে না তাই তো? কত মিলে ভাই, মোটামুটি মিলে ভাই। আচ্ছা যাই হোক, মোটামুটি হ্যাঁ মোটামুটি মিললেই ভালো। আপনি কথাটা এখানে একটু খেয়াল করার চেষ্টা করেন, এই কথাটা যে দুটি বস্তুর মধ্যে একটি বস্তু যখন অপরটির উপর বল প্রয়োগ করে, স্বাভাবিক একটা বস্তু আরেকটা বস্তুর উপর যখন বল প্রয়োগ করতেছে, একটা বস্তু এখানে আরেকটা বস্তুর উপর বল প্রয়োগ করতেছে, তো বল প্রয়োগ করার পরে কি হয়, উপর বল প্রয়োগ করে তখন লব্ধি ভরবেগ, ভরবেগের পরিবর্তনের হারের মান সমান ও বিপরীত হয়। লব্ধির ভরবেগের পরিবর্তনে হারের মান, ভরবেগের পরিবর্তনের হার মানে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে পি ডিপি বাই ডিটি। হার মানে কি সময় না, বারবার বলছি যে হার কথা থাকলেই, এই যে হার দেখা যাচ্ছে না, হার কথা থাকা মানে সময় দ্বারা বোঝাচ্ছে যে লব্ধি ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগটা কি পি ইকুয়াল টু এমবি, ভরবেগের পরিবর্তনের হারের মান সমান ও বিপরীত হয়। হারের মান সমান, তো একটা দেখা যাচ্ছে যে ডিপি বাই ডিটি আর একটা ডিপি বাই ডিটি, এদের হারের মানটা সমান, কিন্তু একজন আরেকজন থেকে বিপরীত হবে। বিপরীত মানে একজন যদি এদিক দিয়ে যায় আরেকজন আসবে এদিক দিয়ে, এরকম। সেটাই হচ্ছে এটা। তো এখান থেকে আমার এই মানটা বের করছে এফ ইকুয়াল টু মাইনাস এফ টু, অর্থাৎ ক্রিয়াবল ইকুয়াল টু প্রতিক্রিয়া বল, মানে হচ্ছে তৃতীয় সূত্রটা প্রতিবেদন, যে প্রতিক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি এখন একটা স্প্রিংকে ঘুষি মারলাম, সেই স্প্রিং এখান থেকে যখন এখানে যাবে আবার আগের জায়গাতেই ফিরে আসবে,
বা আপনি যদি ওই জায়গায় থাকেন সে চাইবে যে আপনাকে একটু ধাক্কা মারার জন্য। তো এটা হচ্ছে যে ক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে। তার মানে আমার এখানে আমি এফ বল ক্রিয়া বল দিলে ওইখান থেকে আমার এফ বলটা আরেকটু যদি সুন্দরভাবে বলি আপনাকে, যে আপনি সাপোজ সাইকেল চালাতেছেন, সাইকেল চালাতে চালাতে এমন একটা সময় দেখবেন যে আপনার পায়ে শক্তি নাই। কি কারণে পায়ে শক্তি নাই? আপনার ওই শক্তিটা ওই প্যাডেলটা খায় ফেলতেছে। মানে আপনার ওই আপনি যে পরিমাণ বল দিচ্ছেন, সাইকেলে যে পরিমাণ বল দিচ্ছেন, সেই বলটা মাইনাস করতেছে কি প্যাডেল। সেই কারণে আমার ওই যে প্রতিক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এই কথাটা বলা থাকে। তো এটা নিজের একটু দেখবেন। তারপরে দ্বিতীয় সূত্র তৃতীয় মধ্যে সম্পর্ক, তো সেটা বলছে যে দেখেন দ্বিতীয় সূত্রের এখানে কিছু এই জিনিসগুলো নিজেরাই পড়বেন যদি আপনার বইয়ে থাকে আর কি। ঠিক আছে, তারপরে আমরা নেক্সট যেটা পড়বো সেটা আজকে আর ঠিক আছে পড়বো ভাই। না, আজকে এই পর্যন্তই থাকবে। ঘোড়ার গাড়ি চলাচল এই জিনিসগুলো সম্পর্কে একটু প্রাথমিক ধারণা নেবো, এটা নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটা বলতে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে এটা একটু নিজের একটু পড়ার চেষ্টা করবেন, কারণ বাংলা আমি চাইছিলাম না বাংলা পড়ায় দেওয়ার জন্য। বাংলাটা হচ্ছে যে নিজের একটু দেখলে সেটা নিজেদের জন্য ভালো। তো আপনারা একটু বাংলাটা একটু নিজেরা একটু দেখবেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। জি ভাই, আসসালামু আলাইকুম।